ধরেন আপনি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললেন, বেশ অনেক দিন খুব ডেডিকেশনের সাথে সেই অ্যাকাউন্টের উপরে কাজ করলেন, ক্লায়েন্টকে খুব ভালো সার্ভিস দিলেন, ক্লায়েন্টকে খুব ভালো সার্ভিস দিতে দিতে আপনি ওই অ্যাকাউন্টে পজিটিভ রিভিউ পেলেন, 5 স্টার রিভিউ পেলেন 2-3টা। এরপর কি হলো, ওই 5 স্টার রিভিউ যেহেতু আপনার প্রোফাইলে আছে, অন্য ক্লায়েন্টরাও আপনাকে ট্রাস্ট করা শুরু করলো এবং আপওয়ার্ক প্রোফাইলে কাজ দেয়া শুরু করলো। এই পর্যন্ত তো সবই ঠিক আছে, এবং আপনার যেহেতু প্রোফাইলে পজিটিভ রিভিউ আপনি পাচ্ছেন, সেহেতু আপনার কাজ পাওয়ার পরিমাণও বেড়ে গেল এবং আপনি খুব ভালো একটা আর্নিং করতে থাকলেন আপওয়ার্ক থেকে। কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আপনার কেমন লাগবে? এরকমই ঘটনা অহরহ ঘটতেছে। এবং এছাড়াও আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের দেই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার 90 দিনের মধ্যে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের প্রায় 70% আপওয়ার্ক অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, অথবা তারা আপওয়ার্কে কোনো ক্লায়েন্ট পায় না। এর পেছনে যেই সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আপওয়ার্কের রুলস, এথিক্স এবং যে ভায়োলেশনগুলো আছে, এগুলো আসলে বেশিরভাগ মানুষই জানে না এবং সেটা জানারও চেষ্টা করে না। এটা নিয়ে কেউ কথাও বলে না, আপনি ইউটিউবে তেমন কোনো ভিডিও খুঁজে পাবেন না। যেহেতু আমি দেখলাম যে এটা সবারই জানা দরকার, সেহেতু আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনি আপনার সাধের যে আপওয়ার্ক অ্যাকাউন্টটা আছে সেটা নিয়ে অনেক দিন কাজ করতে পারবেন। ও, তার আগে বলে রাখি, আমার নিজের একটা আপওয়ার্ক টপ রেটেড প্লাস অ্যাকাউন্ট আছে এবং আমি বেশ বিগত অনেক বছর ধরে ওই একটা অ্যাকাউন্টে ব্যবহার করছি, ওই একটা অ্যাকাউন্টে কাজ পাচ্ছি। সুতরাং আপনারাও যাতে সেম করতে পারেন, এবং আমি কি কি বিষয় সবসময় মাথায় রাখতাম, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ কোনো একটা স্টেপ যদি আপনি মিস করেন, তাহলে দেখা গেল সেই স্টেপের কারণেই হয়তো আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আসি রুলস নিয়ে। রুলস হচ্ছে যে এমন বিষয়, এইগুলো যদি আপনি কোনোভাবে এর বাইরে যান, তাহলে আপওয়ার্ক আপনাকে কোনো ধরনের কোনো কথা ছাড়াই ডিরেক্ট ব্যান করে দেবে, কোনো দয়াময় করবে না। তাতে আপনার অ্যাকাউন্ট অপারেটেড প্লাস হোক, আপনার $1,000,000 আর্নিং থাকুক সেই প্রোফাইল থেকে, আপনি যদি এই রুলগুলো ভায়োলেট করেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ব্যান হতে 100% বাধ্য। রুলগুলো কি, সেগুলো নিয়ে কথা বলি। প্রথমটা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট খোলা। একটা অ্যাকাউন্ট খুললেন, মনে হচ্ছে যে না, এই অ্যাকাউন্টে তো কাজ পাচ্ছি না, কোথাও নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাহলে আরেকটা অ্যাকাউন্ট খুলে। মনে রাখবেন, আপওয়ার্ক কিন্তু আপনার ডিভাইসের যে আইপি, আপনার যে কানেকশন, সেগুলো চেক করতে পারে। এবং আপনি যদি একাই মাল্টিপল অ্যাকাউন্টস ইউজ করেন, তাহলে দেখা গেল আপনার ওই সূত্র ধরে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাবে এবং পরবর্তীতে ওই ডিভাইস বা ওই ইন্টারনেট থেকে হয়তো আপনি আর অ্যাকাউন্ট খুলতেই পারবেন না। সুতরাং চেষ্টা করবেন আপনার যেই এক্সিস্টিং অ্যাকাউন্টটা অলরেডি আছে সেটাকেই বিভিন্নভাবে সুন্দর করে সাজাতে, সুন্দর করে সে প্রোফাইল অপটিমাইজ করতে, যাতে আপনি সেখানে কাজ পান। কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট একা খুলবেন না। এটা যদি আপওয়ার্ক ধরতে পারে, আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান হবে, এটা নিশ্চিত থাকেন। দ্বিতীয় হচ্ছে, আপনি ক্লায়েন্টের সাথে কাজ শুরু করার আগেই ক্লায়েন্টের সাথে আপওয়ার্কের বাইরে যোগাযোগ করা। ধরেন আপনি একটা জবে বিট করলেন, ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করলো, এরপরে ক্লায়েন্ট আপনাকে বললো চলো আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, চলো আমরা ইমেইলে কথা বলি বা ফেসবুকে কথা বলি। যতক্ষণ না আপনাকে ওই ক্লায়েন্ট হায়ার করতেছে, ততক্ষণ আপনি যদি আপওয়ার্কের যেই মেসেজিং অ্যাপ আছে বা যেখানে আপওয়ার্কে চ্যাট করা হয়, এর বাইরে আপনি যদি কোথাও ক্লায়েন্টকে নিয়ে যান অথবা ক্লায়েন্ট আপনাকে নিয়ে যায় এবং আপওয়ার্ক সেটা ধরতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে 100% গ্যারান্টি। এক্ষেত্রে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে চলো আপওয়ার্কের বাইরে চ্যাট করি, আপনি বলবেন যে আমি আমাদের যত কমিউনিকেশন এগুলো আপওয়ার্কের মধ্যে রাখতেই পছন্দ করব, চলো আমরা এখানেই কথা বলি। তৃতীয়, সেটা হচ্ছে আপওয়ার্কের বাইরে পেমেন্ট নেওয়া। আপওয়ার্কের মধ্যে পেমেন্ট নিলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার থেকে আপওয়ার্ক একটা নির্দিষ্ট ফি কাটে আপনার পেমেন্ট থেকে, আবার ক্লায়েন্টের থেকেও আপওয়ার্ক একটা নির্দিষ্ট ফি নেয়। তো অনেক সময় দেখা যায় যারা চালাক ফ্রিল্যান্সার, অতি চালাক, তারা কি করে, আপওয়ার্কের বাইরে ক্লায়েন্টকে নিয়ে যায় যাতে তাদের ফিও বাঁচে, ক্লায়েন্টের ফিও সেভ হয়। কিন্তু এটা আপওয়ার্ক কখনোই অ্যালাউ করে না। কারণ আপনি যদি ক্লায়েন্টের পেমেন্ট আপওয়ার্কের বাইরে নেন, সেক্ষেত্রে যেটা হবে, আপওয়ার্ক কিন্তু তার যে রেভিনিউ, আপনার থেকে যে ফিটা নিত, ক্লায়েন্টের থেকে যে ফিটা নিত, সেটা তো সে পাচ্ছে না, সে সেই ফিটা মিস করতেছে। এখন এত বড় একটা কোম্পানি আপওয়ার্ক সে চালাচ্ছে, তার তো নিশ্চয়ই প্রফিট হওয়ার দরকার আছে, তার তো নিশ্চয়ই ইনকামের দরকার আছে।
কিন্তু আপনি ক্লায়েন্ট পেলেন তাদের প্ল্যাটফর্মে, কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো ফি বা ইনকাম না দিয়ে আপনি ক্লায়েন্ট নিয়ে গেলেন মার্কেট প্লেসের বাইরে, পেমেন্ট নিচ্ছেন মার্কেট প্লেসের বাইরে। এটা কি আপওয়ার্কে সহ্য হওয়ার কথা? না। আপনার সাথে হলে আপনিও সহ্য করতেন না, এবং অ্যাজ এ রেজাল্ট আপওয়ার্ক কিন্তু আপনার প্রোফাইল ব্যান করে দেবে। চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভুয়া তথ্য দিয়ে প্রোফাইল খোলা, যেমন অন্য কারো আইডি কার্ড, এআই দিয়ে বানানো ছবি, ভুয়া নাম ব্যবহার করা, অন্য একজনের নামে প্রোফাইল খোলা। এগুলো যদি আপনি করেন, আপওয়ার্ক যেটা করে যে আপওয়ার্কে আপনি যখন প্রথম একটা কাজ পাবেন, সেই কাজটা পাওয়ার পরে আপওয়ার্ক কিন্তু আপনাকে ভেরিফিকেশনে ডাকবে যে আপনি আসলে রিয়েল একজন মানুষ কিনা, রিয়েল একজন ফ্রিল্যান্সার কিনা, এটা জানার জন্য। এবং আপনি যখনই ভুয়া একজনের আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফিকেশনে যাবেন আপনি নিজে, তখনই কিন্তু আপনি ধরা খাবেন। এছাড়া আপওয়ার্কের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আপনি যদি এআই দিয়ে আপনার প্রোফাইল পিকচার বানিয়ে দেন, সেক্ষেত্রে আপওয়ার্ক কিন্তু সেটা ধরতে পারবে যে আপনি এআই ব্যবহার করছেন আপনার প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। এইগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট আপওয়ার্ক ব্যান করে দেবে। সুতরাং এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আইডি ভেরিফাইড অ্যাকাউন্ট রাখবেন, সমস্ত পেমেন্ট আপওয়ার্কের মাধ্যমেই নেবেন, এবং ক্লায়েন্ট আপওয়ার্কের বাইরে যেতে চাইলে আপনি বলবেন যে না, আমি আপওয়ার্কের বাইরে যেতে চাই না, চলো আমরা সবকিছু আমাদের কমিউনিকেশন আপওয়ার্কের মধ্যেই রাখি, কারণ এতে করে আপওয়ার্ক আমাদের দুইজনকেই প্রোটেক্ট করবে। আমি যদি ফ্রড করি তোমার সাথে, সেক্ষেত্রে তুমি আপওয়ার্কের সাপোর্টে জানাইতে পারবা, এবং সেই ঘটনাটা যদি আমার সাথেও ঘটে সেই মুহূর্তে আমিও আপওয়ার্কের সাপোর্টে যোগাযোগ করতে পারবো। তাহলে কি হলো যে আমাদের দুইজনারই একটা প্রোটেকশন বা সিকিউরিটি এখানে আছে। সুতরাং চলো আমরা সবকিছু আপওয়ার্কের মধ্যেই রাখি, আমাদের পেমেন্ট, আমাদের কমিউনিকেশন সবকিছু আপওয়ার্কের মধ্যেই থাকুক। তো এগুলো গেল রুল, খুবই মানে আরও অনেক রুল আছে, তবে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা রুল হচ্ছে এগুলো, যেগুলো আপনার অবশ্যই অবশ্যই মানতে হবে। এরপরে আসি এথিক্সে। এথিক্স কি? এথিক্স হচ্ছে যেটা রুলে লেখা নাই। আপওয়ার্কের যে রুল বুক, টার্মস অফ সার্ভিসেস, সেখানে যা লেখা নাই, কিন্তু একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে আপনার অবশ্যই অবশ্যই এগুলো মানা উচিত। এটা হচ্ছে এথিক্সের ক্যাটাগরিতে আমি রাখছি। চলেন আমরা দেখি এই ক্যাটাগরিতে কি কি আছে। তো ক্যাটাগরিতে ঢোকার আগে আরেকটা ব্যাপার বলি, আপনি যদি আপনার এথিক্সে কম্প্রোমাইজ করেন, অ্যাজ এ রেজাল্ট আপনি দেখবেন যে একসময় আপনি আপনার জব সাকসেস স্কোর হারাচ্ছেন, নেগেটিভ রিভিউ পাচ্ছেন, যেটা আপনার ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট বয়ে নিয়ে আসবে। সুতরাং চলেন আমরা দেখি যে আমরা কি কি করব না। প্রথমে হচ্ছে যেই স্কিল আপনার নেই সেটা প্রোফাইলে দেখানো। আমরা অনেক সময় এটা করে থাকি, এবং বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ঘটে। যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি খুবই বেসিক লেভেলের গ্রাফিক ডিজাইন পারেন, কিন্তু আপনি আপনার প্রোফাইলে গ্রাফিক ডিজাইন স্কিলটা অ্যাড করে রাখছেন। ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন ভাববে যে ও, এই লোক তো গ্রাফিক ডিজাইন ভালোই পারে, তাহলে আমার ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ইনি আমাকে গ্রাফিক ডিজাইন সাপোর্টও দেবে। সে আপনাকে হায়ার করলো, কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের গ্রাফিক ডিজাইন যে সাপোর্ট বা আউটপুট সেটা দিতে পারলেন না। অ্যাজ এ রেজাল্ট ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি আস্থা হারাবে। তার যে এক্সপেকটেশন ছিল, যে এক্সপেকটেশন নিয়ে সে আপনাকে হায়ার করছিল, সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না। অ্যাজ এ রেজাল্ট সে আপনাকে খারাপ রিভিউ দিতে পারে, আপনার টাকাও ফেরত নিয়ে যেতে পারে, যেটাকে আমরা রিফান্ড বলি, যে আপনার টাকাও রিফান্ড হয়ে যেতে পারে। সুতরাং আপনার যেটা করতে হবে যে আপনি যেই স্কিলে ভালো সেটাই দেখানোর চেষ্টা করেন। সব দুনিয়ার সব স্কিল আপনার দরকার নাই। এটা করলে ক্লায়েন্ট আপনার প্রতি হাই এক্সপেকটেশন রাখবে, কিন্তু ডেলিভারি পাবে লো কোয়ালিটি। অ্যাজ এ রেজাল্ট আপনি ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেবে, এটসেট্রা এটসেট্রা। সুতরাং এটা করা উচিত নয়। নেক্সট যে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এআই দিয়ে আপনার প্রপোজাল লেখা অথবা সেম প্রপোজাল বারবার কপি পেস্ট করা। দেখেন, আপনি যদি এখানে আলসেমি করেন এবং একটা প্রপোজাল আপনি লিখে রাখছেন, ওইটাই বারবার কপি পেস্ট করে দিতে থাকেন, অথবা আপনি এআই দিয়ে প্রপোজাল লিখে সেটা ক্লায়েন্টকে পাঠান, তাহলে ক্লায়েন্ট যারা মোটামুটি অনলাইনের সাথে কানেক্টেড, যারা মোটামুটি টেকনোলজির সাথে কানেক্টেড, তারা কিন্তু এআই দিয়ে লেখা প্রপোজাল 2 লাইন পড়লেই বুঝতে পারবে যে এটা অথেন্টিক একজন মানুষের লেখা প্রপোজাল নাকি এআই দিয়ে লেখা প্রপোজাল। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি এআই এর হেল্প নিয়ে প্রপোজালটা সাজান, এরপরে হচ্ছে যে আপনি পুরো প্রপোজালটা একটা হিউম্যান টাচ দেন, দ্যাটস ফাইন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু আপনি যদি টোটাল প্রপোজালটাই চ্যাট জিপিটি বা এআই দিয়ে লেখান, জবটাকে, যে ক্লায়েন্ট যে জব পোস্ট করছে সেই জব পোস্ট কপি করে চ্যাট জিপিটিকে দিলেন, চ্যাট জিপিটি আপনাকে প্রপোজাল লিখে দিল, আপনি সেই প্রপোজাল আবার কপি করে আপওয়ার্কে জবে বিট করলেন, এটা করা যাবে না। এটা করলে আপনার
যে প্রফেশনালিজম সেটা ক্লায়েন্টের চোখে কমে যাবে এবং আপনি ওই জবে হায়ার না হওয়ার সম্ভাবনাই খুব বেশি থাকবে। সুতরাং চেষ্টা করবেন অথেন্টিক প্রপোজাল লেখার জন্য, এবং অথেন্টিক প্রপোজাল লিখলে ক্লায়েন্ট কিন্তু সেগুলোই প্রেফার করবে। কারণ চিন্তা করেন, অনেক ফ্রিল্যান্সার আছে যারা এআই দিয়ে এভাবে প্রপোজাল লিখে বিট করতেছে। আপনি যদি তাদের থেকে একটু স্ট্যান্ড আউট করতে চান, একটু আলাদা হইতে চান, সেক্ষেত্রে আপনার অথেন্টিক প্রপোজালটাই বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি ওভার কমিট করে দেন ডেডলাইন মিস করলেন। কিরকম? আপনার কাছে আসলো একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ, আপনার কাছে আসলো একটা ভিডিও এডিটিং এর কাজ, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, ওই কাজটা করতে সময় লাগবে 7 দিন। কিন্তু আপনি কাজটা পাওয়ার জন্য আপনি ক্লায়েন্টকে বুঝাইলেন যে দাও আমি 3 দিনে তোমার কাজ করে দিব। ক্লায়েন্ট মনে করলো, ও অন্যান্য ফ্রিল্যান্সাররা তো আমারে 7 দিন, কেউ 10 দিন, কেউ 6 দিন চাইছে, এই ফ্রিল্যান্সার 3 দিনে করে দিচ্ছে, আমি একেই হায়ার করি। কিন্তু রেজাল্টে দেখা যাবে আপনি ওই কাজ 3 দিনে দিতে পারতেছেন না। যদিও পারেন, সেই কাজের কোয়ালিটি কিন্তু আপ টু দ্য মার্ক হবে না, এবং সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি সাবমিট করলেন কাজটা, কিন্তু লো কোয়ালিটি, অথবা আপনি যে 3 দিন টাইম নিয়েছিলেন আপনি সেটা 5 দিন লাগাইলেন, 6 দিন লাগাইলেন, এরপরে কাজটা ডেলিভারি করলেন। তো কি হবে? ক্লায়েন্ট আপনার থেকে ভালো কোয়ালিটির কাজ 3 দিনে আশা করছে, কিন্তু আপনি ভালো কোয়ালিটির কাজ দিতে গিয়ে 6 দিন 7 দিন লাগাইতেছেন। আপনি যেই প্রমিস করছিলেন ডেডলাইনের ব্যাপারে, সেই প্রমিস আপনি রাখতে পারেন নাই। আপনার যদি এরকম কথা দিয়ে কথা না রাখতে পারেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু আপনাকে পরবর্তীতে আর ট্রাস্ট করবে না, এবং আপওয়ার্কেও সে আপনার নামে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে। এরপর চতুর্থ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি কম মূল্যে অল্প টাকায় কাজটা শুরু করলেন, বললেন যে এই তো তোমার প্রজেক্টটা আমি $5 প্রতি ঘন্টা কস্টে করে দিতে পারবো, অথবা $10 প্রতি ঘন্টা প্রাইসে করে দিতে পারবো। এরপর আপনি 2 সপ্তাহ কাজটা করলেন। তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি বললেন যে দেখো ভাই, তোমার যে কাজ আমি $25 পার ঘন্টা এই প্রাইসের নিচে করতে পারবো না। এরকম যদি প্রবলেমটা দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে এক ধরনের ধোঁকাবাজি করলেন, যেটা ক্লায়েন্ট ভালোভাবে নেবে না, এবং অ্যাজ এ রেজাল্ট ক্লায়েন্ট কিন্তু আপনার নামে চাইলে কমপ্লেনও করতে পারে আপওয়ার্কের কাছে। আপনার যেটা করা উচিত, আপনি ফেয়ার থাকেন প্রথম থেকেই। আপনার কাজটা যদি হয় যে $15, আপনি $15ই বলেন, এবং যদি সেটা $20 হয় আপনি $20ই বলেন। কিন্তু $15 কাজ $5 শুরু করে দেন 2 সপ্তাহ পরে আপনি রেট বাড়িয়ে $15 নিয়ে যাবেন না। যেই কাজটা যেরকম সেটার স্কোপ বুঝে সেরকমই প্রাইসিং রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি আবার একটু রিক্যাপ করি, আমরা এই এথিক্সের মধ্যে কি কি বিষয় নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে যে আপনার অনেকগুলো স্কিল দেখানোর দরকার নাই, 3-4টা কোর স্কিল আপনি রাখেন। প্রপোজাল গুলো নিজে অথেন্টিক ভাবে লেখার চেষ্টা করেন, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা বুঝে সেই রকম ভাবে আপনার প্রপোজালে কাজের বা আপনার ডেলিভারির কথা বলেন। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের থেকে বেটার একটা রেজাল্ট আশা করতে পারেন। ডেডলাইন যেটা দিবেন সেই ডেডলাইনটা অবশ্যই মিট করার চেষ্টা করবেন। আপনার ডেডলাইনকে আপনি সম্মান করবেন। 5 দিন লাগলে অবশ্যই 5 দিন বলবেন, এবং কোনো কারণে যদি আপনার ডেডলাইন 5 দিন থেকে 6 দিনে যায়, রিয়েলিস্টিক থাকার পরেও যদি 5 দিন থেকে 6 দিনে যায়, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন যে ভাই আমি ভাবছিলাম 5 দিনেই হবে, বাট এইরকম একটা সমস্যার কারণে আমার একদিন বেশি লাগতেছে। এটা আপনি ক্লায়েন্টকে বলে দেন কাজটা সামনে আগাবেন। এবং আপনার যে রেট, সেই রেটটা নিয়ে প্রথমেই ক্লিয়ার থাকুন। কম দামে কাজ শুরু করে মাঝপথে হঠাৎ দাম বাড়াই দিবেন না। ভিডিওর মাঝখানে আমি একটু আপনাদেরকে আরেকটা বিষয় বলি। আপনারা যদি জানতে চান যে আপওয়ার্ক কভার লেটার বা প্রপোজাল কিভাবে প্রফেশনালি ভালোভাবে লিখতে হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপওয়ার্ক কভার লেটার এই কথাটা লিখে কমেন্ট করবেন। 100 কমেন্ট যদি হয় আপওয়ার্ক কভার লেটারের, তাহলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওতে ফিরি। এবার আসি ভায়োলেশনে। ভায়োলেশন মানে ওই যে রুলগুলোর অবমাননা করাই ভায়োলেশন, এবং এই ভায়োলেশনগুলোর মধ্যে আমি যেগুলো বলবো এগুলো খুবই এক্সট্রিম, এবং আপওয়ার্ক যদি আপনার এই ভায়োলেশনগুলো ধরে ফেলে তাহলে কিন্তু আপনার ব্যান কেউ ঠেকাইতে পারবে না। ভায়োলেশনের মধ্যে যেগুলো আছে, সবার প্রথম এই কথাটা আমি আরো একবার বলছি, আবারও রিপিট করি, সেটা হচ্ছে যে আপওয়ার্কের বাইরে আপনি ক্লায়েন্ট নিয়ে যাবেন না। আপনার ক্লায়েন্টের সাথে পেমেন্টের যে টার্মসগুলো, কমিউনিকেশনের যে টার্মসগুলো, সেগুলো আপনি আপওয়ার্কের মধ্যেই রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে ফেক রিভিউ বা রিভিউ এক্সচেঞ্জ। আপনি অনেকেই দেখবেন বলছে যে ভাই আমি তো ফেক রিভিউ নিছি 5টা, আমার এখন ভালো হচ্ছে, আমি কাজ পাচ্ছি, এটসেট্রা এটসেট্রা। এটা না করার জন্যই আমি খুব জোরালোভাবে আপনাদের রিকোয়েস্ট করব, কারণ ফেক রিভিউ আপনি যদি নেন এবং কোনো কারণে আপওয়ার্ক যদি বুঝে ফেলে যে আপনি ওই ধরনের একটা চক্রের সাথে যোগ হয়েছেন যারা রিভিউ কেনাবেচা করে, আপওয়ার্ক নিজেদের স্বার্থে, নিজেদের কমিউনিটি, নিজেদের প্ল্যাটফর্ম ভালো রাখার স্বার্থে আপনাকে কোনো ধরনের কোনো কারণ দর্শানো ছাড়াই আপনার
ওই প্ল্যাটফর্ম থেকে কিক করে বের করে দিতে পারে। কিক করে বের করে দেওয়া মানে হচ্ছে যে আপনার প্রোফাইলটা ব্যান করে দিবে এবং হাজারবার রিকোয়েস্ট করলেও ওই প্রোফাইল আর ঠিক করবে না। তৃতীয় হচ্ছে ক্লায়েন্টকে ভুল ইনফরমেশন দিয়ে কাজ নেওয়া। এটা খুবই হয় এবং আমাদের দেশের যারা মেন্টর আছে তারাও এটা করতে রেকমেন্ড করেন এবং তারা নিজেরাও হয়তোবা করেন। সেটা হচ্ছে ধরেন কেউ একজন ৩ মাসের একটা কোর্স কেবল সম্পন্ন করলো। হয়তোবা সে ইন্টার্নশিপও এখন পর্যন্ত করতে পারে নাই, অথবা সে ৩ মাসের কোর্সটা শেষ করে নিজে টুকটাক প্র্যাকটিস করতেছে। কিন্তু সে যখন মার্কেট প্লেসে যায়, সে যখন ক্লায়েন্টের সাথে কথা বলে, তখন বলে আমার ৫ বছরের কাজের এক্সপেরিয়েন্স আছে, আমার ৭ বছরের কাজের এক্সপেরিয়েন্স আছে। এটা কখনোই করবেন না। কারণ যেই লোকটার ৫ বছরের কাজের এক্সপেরিয়েন্স আছে, সে যেইভাবে একটা কাজ গুছায়ে করবে এবং সুন্দর একটা ডেলিভারি দেবে, যার ১ বছরের এক্সপেরিয়েন্স আছে সে কিন্তু ওইভাবে কাজটা গুছাই করতে পারবে না এবং সুন্দর একটা ডেলিভারি দিতে পারবে না। অনেক ক্লায়েন্ট আছে তারা অ্যাকচুয়ালি ৭ বছর এক্সপেরিয়েন্স বা ৫ বছরের এক্সপেরিয়েন্স সহ যে ফ্রিল্যান্সার আছে তাদের খোঁজেন এবং হাই পেমেন্ট দিয়ে তাদেরকে হায়ার করতে চান। আবার অনেক ক্লায়েন্ট আছে যারা এন্ট্রি লেভেল, যেমন আপনি যদি ৩ মাসের কোর্স করেন, ৬ মাসের কোর্স করেন, এরপর মার্কেট প্লেসে যান, এরকম যারা এন্ট্রি লেভেল আছে ক্লায়েন্টরা এরকম এন্ট্রি লেভেলেই খোঁজে। সেক্ষেত্রে আপনার সৎ থাকতে হবে। আপনি এন্ট্রি লেভেল হলে বলবেন যে আমি এন্ট্রি লেভেল, কম প্রাইসেও আমার কোনো সমস্যা নাই। আপনি এক্সপার্ট হলে বলবেন আপনি এক্সপার্ট। এখন আপনি কি করলেন, একজন ক্লায়েন্ট যে ৫-৭ বছরের এক্সপেরিয়েন্স সম্পন্ন একজন ফ্রিল্যান্সার, ডিজাইনার, ডেভেলপার খুঁজতেছেন, তাকে গিয়ে আপনি ২ মাসের এক্সপেরিয়েন্স সহ বললেন যে আমি ৫ বছরের এক্সপেরিয়েন্স সহ আসছি আপনার কাছে। ক্লায়েন্ট আপনাকে সরল মনে বিশ্বাস করলো, আপনাকে কাজ দিল। কাজে গিয়ে আপনি কি করলেন, পেঁচাই ফেললেন সবকিছু। অ্যাজ এ রেজাল্ট আপনার জন্য, আপনার প্রোফাইলের জন্য এটা খুবই ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং এই ভুল কখনোই করবেন না। হ্যাঁ, আপনি এন্ট্রি লেভেল হলে এন্ট্রি লেভেলেরও মার্কেট আছে, এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সারদেরও ক্লায়েন্ট খোঁজে, আবার এক্সপার্ট লেভেলের ফ্রিল্যান্সারদেরও ক্লায়েন্ট খোঁজে। আপনি নিজের ব্যাপারে সৎ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে নিজেই নিজের ক্লায়েন্ট সাজা। এটা কিরকম? ওই যে রিভিউ কেনা বেচার মতোই। আপনি আর আপওয়ার্কে একটা বায়ার প্রোফাইল খুলে সেটা থেকে জব পোস্ট করলেন। সেই জবে আপনার যে সেলার প্রোফাইল আছে সেই প্রোফাইলটাকে হায়ার করলেন এবং একটা সুন্দর রিভিউ দিলেন এবং এটা আপনি কন্টিনিউয়াস করতেই থাকলেন। এরকম যদি করতে থাকেন, এটা একটা সময় গিয়ে আপওয়ার্ক ধরে ফেলবে এবং ধরে ফেলার পরে আপনার বায়ার এবং সেলার প্রোফাইল একটাও থাকবে না, দুইটাই আপওয়ার্ক উড়াই দেবে। এবং সবশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট ব্যবহার করা। ধরেন ভিডিও এডিটিং এর কথাই বলি, প্রচুর পরিমাণে কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে যে আশেপাশে অ্যাভেলেবেল। আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার যে ভিডিও এডিটিং সফটওয়্যার সেখানে সেটা চলবে। কিন্তু যখন ওই ক্লায়েন্ট আপনার এডিট করা ভিডিও নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায়, সেটা ইউটিউবে পাবলিশ করবে, তখনই একটা কপিরাইট ক্লেম খেয়ে যাবে। সেম আপনি যদি কোনো কপিরাইট পিকচার ইউজ করেন, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি কি করলেন, কপিরাইট পিকচার গুগল থেকে ডাউনলোড করে একজনের ওয়েবসাইটে ব্যবহার করলেন, কি হবে? আপনার ক্লায়েন্টের কাছে একটা কপিরাইট ক্লেম চলে যাইতে পারে। এখন কাজটা কে করছে? ধরেন আপনি আমার কাজ করে দিয়েছেন, সেই কাজে কপিরাইট ক্লেম আসছে, আমি তো গিয়ে আপনাকেই চার্জ করবো যে কেন তুমি এটা ইউজ করলে, এখন এই জন্য আমার এরকম ক্ষতি হচ্ছে বা আমার কন্টেন্টটা ব্যান হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলটা চলে না। যেকোনো কিছুই হইতে পারে কপিরাইট কন্টেন্ট ইউজ করার ফলে, এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত আপনার ঘাড়ে এসেই উঠবে। সুতরাং কপিরাইট কোনো কন্টেন্ট ব্যবহার করা যাবে না। যদি এরকম হয় ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিছে যে এই পিকচারটা ইউজ করবা, এই মিউজিকটা ইউজ করবা, সেক্ষেত্রে সেটা যদি কপিরাইটেড হয়, সেটা আপনি ক্লায়েন্টকে বলবেন যে এই জিনিসটা কিন্তু ফ্রি না, এটার কপিরাইট দেয়া আছে, এটা আপনার কিনে ব্যবহার করতে হবে, এই হচ্ছে পারচেস লিঙ্ক, এখান থেকে কিনে আপনি আমাকে ফাইলটা দেন, অথবা এটার আমি নিজেই আপনার জন্য কিনে নিচ্ছি, তবে আমার যে প্রজেক্টের প্রাইস ছিল সেটার সাথে এইটার দাম সেটাও অ্যাড করতে হবে। যে আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রাইস ছিল $১,০০০, এরপরে আমি এই ছবিগুলো ১০টা ছবি, প্রিমিয়াম ছবি আমি ডাউনলোড করছি, পার ছবিতে আমার লাগছে হচ্ছে যে $৫, তাহলে আমার ১০টা ছবিতে $৫০ খরচ করা লাগছে তোমার প্রজেক্টের পিছনে, তাহলে আমার যেই $১,০০০ প্রজেক্ট সেটার ভ্যালু গিয়ে দাঁড়ালো $১,০৫০। ক্লিয়ার না? আপনি এভাবে চেষ্টা করবেন, কখনোই জাস্ট গোঁজামিল দিয়ে কপিরাইট জিনিস ক্লায়েন্টের প্রজেক্টে ডেলিভারি করবেন না। তো আমরা যদি একটু রিক্যাপ করি, এই ভায়োলেশন সেকশনে আমরা কি নিয়ে কথা বললাম। প্রথমেই বললাম পেমেন্ট অবশ্যই আপওয়ার্কের থ্রু প্রসেস করাবেন এবং ফেক রিভিউ নেবেন না, নিজের ক্লায়েন্ট সাজবেন না, রিয়েল রিভিউ আসতে দেন। সেটার জন্য একটু সময়ও যদি লাগে তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু ফেক রিভিউ কিনবেন না। আর তৃতীয়ত হচ্ছে ক্লায়েন্টের সাথে সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন, নিজের সাথে সবসময় অনেস্ট থাকবেন। কাজ পাওয়ার জন্য যা ইচ্ছে তাই ক্লায়েন্টকে বুঝায় কাজ নেওয়ার দরকার নাই, কারণ তাতে করে যেটা হবে, ক্লায়েন্টের সময় নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে এবং ক্লায়েন্ট বিরক্ত হয়ে আপনাকে
নেগেটিভ রিভিউ দিয়ে চলে যাবে। এই ৩ টে বিষয় অবশ্যই মনে রাখবেন যে রুলস, এথিক্স আর ভায়োলেশন, এই ৩টা জিনিস কখনোই কম্প্রোমাইজ করবেন না। সবগুলোই সর্বোচ্চ সততার সাথে করার চেষ্টা করবেন। শর্ট রানে মানে ইমিডিয়েটলি আপনার মনে হইতে পারে যে আমি একটু অসৎ হইলেই তো একটা প্রজেক্ট উইন করতেছি, একটা কাজ পাচ্ছি, কিন্তু আপনার গোলটা কিন্তু শর্ট রান না, আপনার গোল হচ্ছে লং রান। আপনার এই প্রোফাইলে ধীরে ধীরে প্রোফাইলটা ভারী হবে, প্রোফাইলে কাজের রিভিউ আসতে থাকবে, মানুষ যত আপনার প্রোফাইলের কাজের রিভিউ দেখবে তত আপনাকে ট্রাস্ট করবে। কিন্তু আপনি যদি একটা প্রজেক্টের কুইক লোভ সামলাইতে না পারেন, সেখানে গিয়ে আপনি কোনোভাবে ডিসঅনেস্ট ওয়েতে কাজটা পাওয়ার চেষ্টা করেন, লং রানে সেটা আপনাকে ভালো কোনো জায়গায় নিয়ে যাবে না। সুতরাং এই জিনিসটা সবসময় মনে রাখবেন যে রুলস আপনাকে ব্যান হওয়া থেকে বাঁচাবে, এথিক্স আপনাকে টপ রেটেড বানাবে, আর ভায়োলেশন যদি হয় তাহলে দুইটাই শেষ। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর যারা আপওয়ার্কে নতুন তাদের সাথে শেয়ার করবেন। আমি রাকিবুল হাসান রিয়াদ, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং।